তো আমি আজকে আলোচনা করব হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। এটার হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 2 আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক পাবো, এই টপিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। তবে আমি আজকে আলোচনা করব হচ্ছে বেশ কয়েকটা টপিক, তার মধ্যে থেকে হচ্ছে প্রথম দিকে যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত যে টপিকটা এখানে দেওয়া আছে সেটি হচ্ছে যুক্তাক্ষর, ধ্বনি ও সন্ধি। ঠিক আছে, এই যে যুক্তাক্ষর, ধ্বনি ও সন্ধি, এখানে একটা টপিকের মধ্যে তিনটা হচ্ছে আবার বিষয় আছে, একটি যুক্তাক্ষর আর একটি ধ্বনি ও সন্ধি। তার আগে আমি বলে দেই যে এই বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলায় হচ্ছে অধ্যায় 2 এ আমরা সবকিছু কিন্তু ব্যাকরণের অংশ পাবো। এই অংশটাতে আমরা ব্যাকরণের সবকিছু পাবো, টপিক যতগুলো আছে সবগুলোই কিন্তু ব্যাকরণের। যেমন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে যুক্তাক্ষর হচ্ছে এটা কিন্তু ব্যাকরণের একটা অংশ, ধ্বনি সন্ধি এগুলো ব্যাকরণের অংশ। তো এরপর আছে বাংলা ভাষার সমস্যা ও সংস্কার। তো কিন্তু বেসিক যে বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো এখানে আছে। খুব বেশি মানে ব্যাকরণ শুনেই যে আপনাদের মাথা ঘুরাবে বিষয়টা এরকম একদমই না, কারণ এখানে খুব নর্মাল যে ব্যাকরণের বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এর বাইরে আসলে আর কিছুই না। ঠিক আছে, যেমন হচ্ছে যুক্তাক্ষর আছে, ধ্বনি আছে, সন্ধি আছে। এরপর বাংলা ভাষার সমস্যা মানে বানান সমস্যা যেটা, এবং সে বানান সমস্যাটাকে কিভাবে সংস্কার করা যায় সে বিষয় নিয়ে এখানে আসে। এরপর বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেকটা বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে আছে। এরপর সাধু ও চলিত ভাষারীতি, সাধু চলিত ভাষারীতি কাকে বলে এবং এদের যে গুরুচণ্ডালী দোষ আছে এবং পার্থক্য, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপর বাক্য প্রকরণ আছে, প্রতিবেদন আছে, কার্য বিবরণী আছে ও জীবন বৃত্তান্ত লিখন আছে। ঠিক আছে, তো কার্য বিবরণী ও জীবন বৃত্তান্ত লিখন হচ্ছে প্রতিবেদনের মতোই, একটা হচ্ছে চিঠি আর কি। এরপর সার সংক্ষেপ আমরা পাবো, কিছু সারাংশ এবং সারমর্ম, যেগুলোর ভাব সম্প্রসারণ আছে, এগুলো আমরা প্রত্যেকটা টপিকেই কিন্তু হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এবং যে স্কুল লাইফ ছিল তখন কিন্তু আমরা এই বিষয়গুলো পড়ে আসছি। আসার কারণে এগুলো আসলে অটোমেটিক বেশি কঠিন লাগবে না, এখন আমরা খুব সহজে এগুলো জানতে পারবো যে বিষয়গুলো আসলে কি। এখানে তো আরো সুন্দর করে তুলে ধরা আছে। ঠিক আছে, এখানে যুক্তাক্ষর, ধ্বনি ও সন্ধি দেওয়া আছে। তো এখানে যুক্তাক্ষর, আসলে যুক্তাক্ষর কাকে বলে? যুক্তাক্ষর হচ্ছে যখন দুইটি বা হচ্ছে তার দুইটিরই বেশি হচ্ছে বর্ণ, দুই বা ততোধিক বা দুইটি বা তারও বেশি বর্ণ, যখন এই বর্ণগুলো হতে হবে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো মিলিত হয়ে যখন একটি অক্ষর তৈরি করে তখন আমরা কি তাকে যুক্ত ব্যঞ্জন বর্ণ বলতে পারি। ঠিক আছে, বা যুক্তাক্ষর বলতে পারি। তাহলে যুক্তাক্ষর কি? সর্দি লাগতেছে কেন? যুক্তাক্ষর হচ্ছে যে দুইটি বর্ণ, সে বর্ণগুলো অবশ্যই কি হতে হবে? ব্যঞ্জন বর্ণ হতে হবে, স্বরবর্ণ কিন্তু না, ব্যঞ্জন বর্ণ। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ মিলে যখন একটি অক্ষর তৈরি হয় তখন তাকে আমরা কি বলতে পারি? যুক্ত ব্যঞ্জন বর্ণ বা যুক্তাক্ষর বলা যায়। তো বাংলায় এ ধরনের অক্ষর অনেক আছে যা লেখার সময় নিচে বা পাশে ছোট করে লেখা হয়। ঠিক আছে, আমরা কোনো শব্দ বা কোনো বাক্য তৈরি করার জন্য যদি যুক্তাক্ষর দরকার হয় সেখানে আমরা কি যুক্তাক্ষর লিখি। এখন উদাহরণ দেওয়া আছে যে কোনটার সাথে কি যোগ করলে, কোন ব্যঞ্জন বর্ণের সাথে কোন বর্ণ যোগ করলে কি যুক্তাক্ষর হয়, সেটারই এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এরপর এখানে ব্যবহার বলা হয়েছে যে যুক্তাক্ষর ব্যবহারে বানান ও উচ্চারণ ঠিক থাকে, তবে শিক্ষার্থীরা এই অংশে প্রায় বানান ভুল করে থাকে। তো এখানে যে যুক্তাক্ষরের ব্যবহারের যে বানান আছে এবং উচ্চারণ আছে, এই বানান এবং উচ্চারণটা কি থাকে? সবসময় ঠিক থাকে। অনেক শিক্ষার্থীরা অনেক সময় কি করে, যুক্তাক্ষর লিখতে গিয়ে ভুল করে ফেলে। ঠিক আছে, কারণ অনেকেই জানে না যে কোন বর্ণের সাথে কোন বর্ণের যুক্ত করলে হচ্ছে কি হয়। যেমন ক যোগ র যোগ করলে কি হয়? ত্র হয়। ক যোগ খ যুক্ত করলে কি হয়? মানে ক যোগ মূর্ধন্য স যুক্ত করলে কি হয়? যুক্ত খ হয়। ঠিক আছে, তো এগুলো আপনাদের প্রশ্ন আসবে যে যুক্তাক্ষর কাকে বলে এবং উদাহরণ সহ দুই একটা দেন, তখন কিন্তু আপনাকে এভাবে দিতে হবে। যুক্তাক্ষর হচ্ছে কি, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যখন একটি অক্ষর তৈরি করে তখন তাকে যুক্ত ব্যঞ্জন বর্ণ বলে বা যুক্তাক্ষর বলে। উদাহরণ আপনারা নিচে দিবেন যে ক যোগ মূর্ধন্য স একসাথে কি হয়? খ হয়। এরপর আমরা পাবো হচ্ছে ধ্বনি। ঠিক আছে, তো ধ্বনি আসলে কাকে বলে এবং ধ্বনির যে প্রকারভেদ এবং কোনগুলো কি ধ্বনি সে নিয়ে এখানে আলোচনা আছে। তো ধ্বনি হলো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম শব্দ বা একক। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক কি বা ক্ষুদ্রতম শব্দ কি? ধ্বনি। ধ্বনি হলো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম শব্দ একক,
যা আমরা উচ্চারণ করতে পারি এবং যার অর্থ থাক বা না থাক এটি ভাষা গঠনে কি করে সাহায্য করে। তাহলে ধ্বনি কি? ধ্বনি মূলত হচ্ছে কি শব্দের একক, আর এই ধ্বনিতে হচ্ছে অর্থ। ধ্বনি কখনো কখনো অর্থবোধক হয়, আবার কখনো কখনো অর্থবোধক হয় না। তখন আমরা এটাকে কি বলবো, যে এটি মূলত হচ্ছে এর বৈশিষ্ট্য হচ্ছে কখনো কখনো এর অর্থ থাকে এবং কখনো কখনো অর্থ থাকে না, কিন্তু এটি অবশ্যই ভাষা গঠনে কি করে সাহায্য করে। তাহলে ধ্বনি হলো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক, যা আমরা উচ্চারণ করতে পারি, যার অর্থ থাক বা না থাক এটি ভাষা গঠনে সাহায্য করে। আমরা ধ্বনি কাকে বলে আমরা এটা পাইলাম। এরপর ধ্বনির প্রকারভেদ কয়টি? ধ্বনির প্রকারভেদ হচ্ছে তিনটি। একটি স্বরধ্বনি, আরেকটি ব্যঞ্জন ধ্বনি, আরেকটি অন্তস্থ ধ্বনি ও সংযুক্ত ধ্বনি। ঠিক আছে, তাহলে ধ্বনির প্রকারভেদ কয়টি? আমাদেরকে প্রকারভেদও জানতে হবে। প্রকারভেদ হচ্ছে তিনটি। একটি স্বরধ্বনি, একটি ব্যঞ্জন ধ্বনি, আর একটি অন্তস্থ ধ্বনি বা সংযুক্ত ধ্বনি। আর স্বরধ্বনি মোট কয়টি? স্বরধ্বনি আমরা সবাই জানি স্বরধ্বনি কয়টি। স্বরধ্বনি মোট হচ্ছে 11টি, সেগুলো এখানে দেওয়া আছে। অ, আ, ই, এভাবে যে স্বরধ্বনি 11টি, সেই 11টি এখানে দেওয়া আছে। এরপর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টি। এই ব্যঞ্জন ধ্বনিগুলো কি? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ডট 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 ইত্যাদি। ঠিক আছে, এরপর অন্তস্থ ধ্বনি ও সংযুক্ত ধ্বনি হচ্ছে কি, যেমন জ, র, ল, স্র, এগুলো হচ্ছে কি সংযুক্ত ধ্বনি বা অন্তস্থ ধ্বনি। এগুলোর উচ্চারণ অন্যরকম হয়, এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা কি হয়, যুক্ত হয়, এজন্য একে বলা হচ্ছে সংযুক্ত ধ্বনি। ঠিক আছে, তাহলে আমরা ধ্বনির কয়টি প্রকার পাইলাম? ধ্বনির আমরা তিনটি প্রকার পাইলাম। 1 নম্বর স্বরধ্বনি, 2 নম্বর ব্যঞ্জন ধ্বনি, 3 নম্বর অন্তস্থ ধ্বনি বা সংযুক্ত ধ্বনি। স্বরধ্বনি কত প্রকার? স্বরধ্বনিতে মোট মোট হচ্ছে 11টি অক্ষর আছে। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মোট 39টি, এবং অন্তস্থ ধ্বনি বা সংযুক্ত ধ্বনি যেটা হচ্ছে জয়েন হয়, ঠিক আছে, যুক্ত হয় একটার সাথে আরেকটা, সেটি হচ্ছে জ, র, ল, স্র। ঠিক আছে, এরপর এখানে বলছে ব্যবহারটা আসলে কি। তো ধ্বনির সঠিক জ্ঞান না থাকলে বানান, উচ্চারণ এবং শব্দ গঠনের সমস্যা হয়। তাহলে ধ্বনি আসলে আমরা কিভাবে ব্যবহার করি? যদি ধ্বনির আমরা সঠিক জ্ঞান না জানি, তাহলে আমরা কি বানানে কি করব, বানান যে উচ্চারণ আছে এবং শব্দের গঠন প্রক্রিয়া যে আছে, সেখানে আমরা সমস্যায় পড়ে যাব। এজন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই জানতে হবে স্বরধ্বনি কোনটি, ব্যঞ্জন ধ্বনি কোনটি, এবং সংযুক্ত বা অন্তস্থ ধ্বনি কোনটি। ঠিক আছে, যখন আমরা এগুলো জানবো তখন আমাদের ব্যবহারে কোনো সমস্যা হবে না। এরপর আমরা এখানে পাবো হচ্ছে সন্ধি। এখন সন্ধি আসলে কি? সন্ধি হচ্ছে যে শব্দের অর্থই হচ্ছে কি যোগ, বুঝছেন? তো শব্দের যখন একটা অর্থ আছে, সেই অর্থটাই হচ্ছে কি যোগ। তো ভাষা ব্যাকরণে যখন দুটি শব্দ বা ধ্বনি মিলিয়ে নতুন শব্দ তৈরি করে তাকে সন্ধি বলে। আমরা বলতে পারি এটা একটা সমন্বয়। ঠিক আছে, সমন্বয় বলতে কি বোঝায়? যেমন হচ্ছে একটা এদিকে আম, আমি জাস্ট এই এমনি একটু উদাহরণ দেই। যেমন হচ্ছে আমের সাথে কি জাম। তো আম আর জামকে যদি আমরা একসাথে করি তাহলে কি দুইটা সমন্বয় হচ্ছে না? আম জাম। এই আম জামটা যখন হচ্ছে একসাথে উচ্চারণ হয়ে হচ্ছে আমরা যে শব্দটা পাচ্ছি আম জাম, ঠিক আছে, এটা কিন্তু ধ্বনি আলাদা হচ্ছে, তো অর্থও কিন্তু আলাদা হচ্ছে। আমরা আম জাম মানে একত্রে বোঝাচ্ছে। আম আলাদা যদি আমরা বলি আম, এরপর বলতেছি জাম, তাহলে কি দুইটা কি সমন্বয় হচ্ছে? হচ্ছে না। আর যখন আমরা আম বলতেছি এবং জাম বলতেছি একসাথে, তখন কি হচ্ছে? আম জাম, মানে একটা শব্দ হচ্ছে। যে শব্দ হচ্ছে এই শব্দটার কি হচ্ছে, একটা অর্থ কিন্তু আলাদা হচ্ছে। যেমন আমজাম মানে একত্রিত বোঝাচ্ছে, আমাজাম একসাথে, এটাকেই মূলত কি বলে? সন্ধি। তাহলে ভাষা ব্যাকরণে যখন দুটি শব্দ ধ্বনি মিলিয়ে নতুন শব্দ তৈরি করে তখন তাকে কি বলে? সন্ধি বলে। সন্ধি শব্দের অর্থই হচ্ছে কি যোগ, মানে একটার সাথে আরেকটা কি হবে? যোগ হবে। ঠিক আছে, যেমন শুদ্ধ যোগ আচরণ, তাহলে কি হবে? শুদ্ধ আচরণ। এবং গুরু যোগ ঈশ্বর, তাহলে কি হবে? গুরু ঈশ্বর। ঠিক আছে, যেমন আমি বললাম আম যোগ জাম কি হবে? আমজাম। ঠিক আছে, এরপর দুঃখ যোগ সাহস, দুঃসাহস। ঠিক আছে, তাহলে এগুলো কি, যখন আমরা একটার সাথে আরেকটা শব্দ কি করতেছি, যোগ করতেছি, করে যখন আরেকটা নতুন শব্দ তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতেছি সন্ধি। এই সন্ধির আবার প্রকারভেদ হচ্ছে, প্রকারভেদ আছে। এখন এই প্রকারভেদ কয় প্রকার? 3 প্রকার। সন্ধির প্রকারভেদ মূলত 3 প্রকার। 1 নম্বর হচ্ছে স্বর সন্ধি, 2 নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি, 3 নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে, তাহলে স্বর সন্ধি আসলে কাকে বলে এবং স্বর সন্ধি কিভাবে কাজ করে এখানে দেওয়া আছে। স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই 3 প্রকার সন্ধি আমাদের দরকার। এবং স্বর সন্ধি হচ্ছে স্বরধ্বনি মিলনে ঘটে। ঠিক আছে, তাহলে স্বরধ্বনি মিলনে কি ঘটে? সন্ধি ঘটে।
হ্যালো, হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ঠিক আছে। তো এখানে আমরা কি পাচ্ছি? সন্ধি কয় প্রকার পাচ্ছি? সন্ধি তিন প্রকার পাচ্ছি। একটি হচ্ছে স্বর সন্ধি, আরেকটি ব্যঞ্জন সন্ধি, আরেকটি বিসর্গ সন্ধি। তো স্বর সন্ধি হচ্ছে যখন স্বর সন্ধির মিলন ঘটে তখন কি হবে? গুরুযোগ ঈশ্বর কি হবে? গুরুস্বর হবে। ব্যঞ্জন সন্ধি যখন হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আমরা স্বর সন্ধিতে হচ্ছে স্বরবর্ণর যে ইয়েগুলো পাবো, স্বরবর্ণ একসাথে যুক্ত হয়ে যে বর্ণ যে শব্দ তৈরি করবে সেটাকে আমরা স্বর সন্ধি বলবো। এবং ব্যঞ্জন সন্ধি হচ্ছে কি? ব্যঞ্জন সন্ধি যখন ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে হচ্ছে ভাগ শব্দ তৈরি করবে তখন আমরা সেটাকে ব্যঞ্জন সন্ধি বলবো। তো ব্যঞ্জন সন্ধির যখন মিলন ঘটে তখন কি হয়? শুদ্ধ যোগ আচরণ কি হয়? শুদ্ধ আচরণ হয়। গুরু যোগ ঈশ্বর, ওটা স্বর সন্ধিতে গুরীশ্বর হয়। এরপর বিসর্গ সন্ধি হচ্ছে কি? চিহ্নের বিসর্গ এরকম দুটো, উপরে একটা ফোঁটা নিচে একটা ফোঁটা থাকে, চিহ্নের হচ্ছে পরিবর্তনের ফলে ঘটে। বিসর্গ সন্ধি কি হয়? মূলত চিহ্নের যখন পরিবর্তন হয়ে যায়, এই যে দুঃসাহসটা এখানে এসে গেছে দুঃসাহস, তাহলে বিসর্গ সন্ধিতে হচ্ছে বিসর্গ সন্ধিতে বিসর্গ যে চিহ্নটা আছে ওই চিহ্নটার পরিবর্তন ঘটে এখানে দুঃসাহস হয়। এখন এটার ব্যবহার বলছে যে সন্ধির ফলে ভাষা আরো সুন্দর ও ছন্দময় হয়। ফলে তবে ভুলভাবে সন্ধি ব্যবহারে বাক্যের অর্থ বদলে যেতে পারে। তো আমরা এটাকে কিভাবে ব্যবহার করব? আমরা এই সন্ধিকে হচ্ছে, আমরা যখন সন্ধি ব্যবহার করব তখন কোনো বাক্যে আমরা সন্ধি ব্যবহার করতেছি বা কোনো শব্দে সন্ধি ব্যবহার করতেছি তখন সেটা আরো সুন্দর হবে এবং ছন্দময় হবে। আর যখন আমরা ব্যবহার করব না, ভুলভাবে ব্যবহার করব, তখন কিন্তু অর্থটা আবার কি হবে? অন্য অর্থ হয়ে যাবে। তো এই ভুলভাবে আমাদেরকে ব্যবহার করা যাবে না, আমাদেরকে অবশ্যই সঠিক নিয়মে সন্ধি ব্যবহার করতে হবে। ঠিক আছে? স্বর সন্ধিতে সবসময় স্বরবর্ণ দিয়ে হয়, আর ব্যঞ্জন সন্ধি সবসময় ব্যঞ্জন সন্ধি দিয়ে হয়। আর বিসর্গ সন্ধিতে হচ্ছে চিহ্নটা থাকে না। এই হলো এখানে বিষয়। এরপর ২ নম্বর টপিক হচ্ছে কি? বাংলা বানান সমস্যা ও সংস্কার। এই যে ২ নম্বর টপিক এখানে দেওয়া আছে, বাংলা বানান সমস্যা এবং সংস্কার। বাংলা বানানের যে সমস্যা আছে এবং যে সংস্কার আছে, সেই সমস্যা এবং সংস্কার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? একটু ২ মিনিট সময় দিবেন, একটু জরুরি কাজে আমাকে একটু আসতে হচ্ছে। করে দে। তো বাংলা বানান সমস্যা ও সংস্কার, এই সমস্যাগুলো কি এবং সংস্কার কিভাবে করা যায়, কি উপায়ে করা যায় সে নিয়ে আলোচনা। তো সমস্যাটা কি? আগে আমরা এটা জানবো যে সমস্যা আসলে কি। তো বাংলা ভাষায় বানান সংক্রান্ত কিছু প্রচলিত সমস্যা আছে। ঠিক আছে? প্রচলিত মানে যেগুলো চলেই আসছে, এগুলো আসলে ঠিক করার মতো কোনো উপায় নাই। এটার জন্য এগুলো কি হয়ে গেছে? প্রচলিত হয়ে গেছে। যেমন অনেক, যেমন ইংরেজি থেকে বাংলায় রূপান্তরের সময় হচ্ছে ভুল বানান, ভাষা ভেদে এবং হচ্ছে আঞ্চলিক বা চলিত বানানের তারতম্য। তো দেখা যায় যে আঞ্চলিকতা একটা থাকে, আমরা যদিও আঞ্চলিক ভাষায় কখনো লিখি না, কথ্য ভাষায় আমরা শুধু ব্যবহার করার জন্যই হচ্ছে বলে থাকি, কিন্তু লিখি যেটাতে সেটা হচ্ছে সাধু ভাষায় আমরা পড়ি এবং লিখি। সবখানেই হচ্ছে সাধু ভাষা থাকে। আর প্রচলিত যে ভাষাটা থাকে কথ্য ভাষা, এই কথ্য ভাষা শুধু আমরা ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি। আঞ্চলিক ভাষা এগুলো শুধু ব্যবহার করার জন্য, মানে মৌখিক মুখে মুখে ব্যবহার করার জন্য। তো দেখা যায় অনেক সময় ভাষা ভেদে কিংবা অনেক সময় ইংরেজি, আমরা কিন্তু ইংরেজি লিখি, আপনারা যে মেসেজ গুলো টাইপ করেন না, সেখানে কি হয়? লেখে কি আম, মানে ইংরেজিতে লেখেন না, ইংরেজিতে টাইপ করেন না যে আমি কে অনেক সময় এ এম ই, আমি অনেকে লেখে, অনেকে আবার লেখে এ এম ই এম ই। ঠিক আছে? তো এই যে এই একটা যে ইয়া থাকে, তো ওই বানানগুলো কিন্তু নির্দিষ্ট কোনো হচ্ছে ফর্ম নাই। আপনার আমি ইংলিশে আপনি যদি এ এম আই আমি বলেন তাহলে সেটা ঠিক আছে আমি, এবং আপনি যদি লিখেন এ এম ই এম ই, বা ওটাকে আপনি আমি বলতেছেন আমি, কোনো সমস্যা নাই। কারণ ওগুলো কোনো নির্দিষ্ট নিয়ম নাই, নির্দিষ্ট নীতি নেই, আপনি যেটা লিখবেন ওইটাই ঠিক। কারণ আমরা তো ওই ভাষায় হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমে তো ওই ভাষাগুলো ইউজ করে না, এবং আমাদের বইয়ে তো ওই ভাষাগুলো ইউজ করে নাই। আমাদের বইয়ে ব্যবহার করা আছে সাধু ভাষা, আমরা সাধু ভাষায় বলবো, কিন্তু যেটা আমরা লিখবো সেটা হচ্ছে কি? অবশ্যই সাধু ভাষা হবে, কিন্তু যেটা আমরা বলবো, সব বলা তো আর লেখা থাকে না। তো যেটা বলবো সেটার হচ্ছে ওরকম কোনো নিয়ম কানুন নাই, এবং সেগুলো ব্যাকরণকে শাসন করে না। ঠিক আছে? তো এই হলো এখানে বিষয়।
বিভিন্ন ভাষা ভেদে এবং বিভিন্ন অঞ্চল ভেদে হচ্ছে দেখা যায় ভাষা বানানের হচ্ছে তারতম্য ঘটে এবং বানানের সমস্যা হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হচ্ছে ভুল বানান। ভুল বানান হচ্ছে কি আকর্ষণীয়, করণীয়। এখানে আসলে ভুল বানানটা কোথায় বলেন দেখি। এখানে হচ্ছে আকর্ষণীয় যেটা আছে এখানে হবে এই যে নিচে আবার শুদ্ধ বানান দেওয়া আছে যে আকর্ষণীয়তে হচ্ছে মূর্ধন্য উপরে ব্যবহার করছে দন্তন্য, নিচে এসে ব্যবহার করা হয়েছে মূর্ধন্য। তো এই বানানগুলো দেখা যায় অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়। যেমন আকর্ষণীয় বানানে আমরা কোন ন হবে ওটা নিয়ে আমরা ইয়ের মধ্যে পড়ে যাই, কনফিউশনে পড়ে যাই। মুমূর্ষ, মুমূর্ষ বানানে আমরা কনফিউশনে পড়ে যাই। ঠিক আছে? এই যে করণীয় আছে, তারপর জরুরি আছে, এরকম অনেক বানান আছে যে বানানগুলোতে আমাদের মাঝে মধ্যে কনফিউশন কাজ করে। এর জন্য আমরা সঠিক বানানগুলো লিখতে পারি না, অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে? তো বানান বা সঠিক বানানের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি হচ্ছে সতর্ক থাকতে হবে। ঠিক আছে? তো এখানে আমরা বানানের যে সমস্যা সেই মূর্ধন্য আর দন্তন্যের মধ্যে পার্থক্যটা কোথায়? জি জি বলেন। মূর্ধন্য আর দন্তান্নর মধ্যে পার্থক্যটা কোথায়? আম, বুঝি নাই, আরেকবার বলেন। মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে ও পার্থক্যটা কোথায়, মূর্ধন্য মানে আর কেন? দন্তন্যর মধ্যে পার্থক্য কি? হুম হুম। এটা তো উচ্চারণ আলাদা হচ্ছে না। মূর্ধন্য ন আর কি আরেকটা কি দন্তন ন। তো মূর্ধন ন হচ্ছে যখন আমরা মূর্ধন ন বলতেছি তখন কিন্তু এটা নাসিক্য নাসিক্য ইয়া হয় বর্ণ হচ্ছে, মানে নাক দিয়ে উচ্চারণ বের হচ্ছে। মূর্ধন ন তখন কিন্তু একবারে এই নাক দিয়ে হচ্ছে বাতাস বের হয়। আর দন্তন ন যখন আপনি বলতেছেন তখন কিন্তু এটা মুখ থেকে বের হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু শব্দের উপরে নির্ভর করতেছে আপনি কোথায় মূর্ধন্য ব্যবহার করবেন আর কোথায় দন্তন্য ব্যবহার করবেন। ঠিক আছে? যেমন এখানে হচ্ছে কর নিয়, নিয় তখন কিন্তু আপনার মূর্ধন্য। আপনি নিজে নিজে বলেন যে কর নিয়। করণীয় করতে গেলে কি আপনি যখন শেষের দিকে আসতেছেন নিয়টা যখন বলতেছেন তখন কিন্তু এটা নাক দিয়ে বের হচ্ছে না, নাসিক্য ধ্বনি হচ্ছে না, করণীয়। আর যখন আপনি বলতেছেন করণীয়, করণীয় এটা মানে আপনি দন্ত নদী উচ্চারণ করতে পারবেনই না, কারণ এটা তো নাসিক্য ধ্বনি, নাক দিয়ে বের হচ্ছে। এরপর আপনি নৌকা বলেন, নৌকা, নৌকা এটা কি মুখ দিয়ে বের হচ্ছে না বাতাসটা? নৌকা তখন কিন্তু মুখ দিয়ে বাতাসটা বের হচ্ছে, নাক দিয়ে কিন্তু বের হচ্ছে না। নৌকা তখন ন দিয়ে যদি আপনি মূর্ধন্য জায়গায় হচ্ছে আহ মানে দন্ত নয়ের জায়গায় মূর্ধন্য যদি দেন তখন হচ্ছে নৌকা বলতে হচ্ছে, নৌকা জোর করে আপনাকে বাতাসটা নাক দিয়ে বের করতে হচ্ছে। তো একটা হচ্ছে নাসিক্য ধ্বনি আর একটা হচ্ছে সাধারণ ধ্বনি, এই হলো পার্থক্য। বুঝছেন? আমরা মূর্ধন্যকে জি। হচ্ছে নাসিক্য ধ্বনি বলবো, আর যেটা দন্ত ন সেই নকে আমরা নর্মাল একটা সাধারণ বর্ণ বলবো। এটা একটা পার্থক্য। একটা নাক দিয়ে বের হয় আর একটা হচ্ছে মুখ দিয়ে সরাসরি মুখ থেকে বাতাস বের হয়। তো এখানে হচ্ছে সমস্যা আমরা পাইলাম। এরপর আমরা এখন সংস্কার আসলে কি, এটা যে বানানগুলো যে ভুল, এই ভুল বানানগুলোর আমরা সংস্কার কি পাই। তো সংস্কার এখানে বলা হয়েছে যে বাংলা একাডেমি একটি প্রমিত বানান রীতি প্রণয়ন করে, বিশেষ করে 2012 সালে এটা সংস্করণ করে। ঠিক আছে? তো যে বাংলা একাডেমি হচ্ছে একটি প্রমিত বানান রীতি প্রণয়ন করছে, সেটি আবার কি 2012 সালে এসে সংস্কার করছে। এর উদ্দেশ্য ছিল সবার জন্য একরকম নিয়ম তৈরি করা, যেন লেখায় বিভ্রান্তি না হয়। মানে লেখার ক্ষেত্রে দেখা যায় একটু আগে যেমন এখানে আকর্ষণীয় ছিল, আকর্ষণীয় জায়গায় হচ্ছে অনেকেই কি অনেকে কিন্তু বেশি ব্যবহার করে হচ্ছে দন্তন্য। এই যে করণীয়, আকর্ষণীয়, কারণ আমরা সবসময় দন্তন্য ব্যবহার করে অভ্যস্ত, মূর্ধন্যটা খুবই কম ব্যবহার করি। তো আসলে এই শব্দগুলোর মধ্যে আর এগুলোতে হচ্ছে মূর্ধন্যটাই বেশি ব্যবহার হবে, আকর্ষণীয়, করণীয়। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পাচ্ছি যে যে বানানগুলো হচ্ছে ভুল আছে ওই বানানগুলো যাতে বিভ্রান্তি ছড়াইতে না পারে এর জন্য বাংলা একাডেমি কি করছে, একটি প্রমিত বানান রীতি প্রণয়ন করছে এবং সেখানে সেগুলো সংস্করণ রূপ দেওয়া আছে, যাতে আমরা হচ্ছে বিভ্রান্তির মধ্যে না পড়ি বা আমাদের কনফিউশন গুলো যেন আমরা দূর করতে পারি। ঠিক আছে? এটাই হচ্ছে একমাত্র সংস্কার। তো আধুনিক বানান সহজ ও ব্যবহারযোগ্য করা, এইটাই মূলত একমাত্র হচ্ছে সংস্কারের একটাই উপায়। সেটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, বাংলা একাডেমি প্রমিত যে বানান রীতি আছে সে বানান রীতি আমাদেরকে ফলো করতে হবে, তাহলে আমাদের ভুলগুলো আর হবে না। তো এখানে এটাই ছিল বাংলার বাংলা বানানের সমস্যা ও সংস্কার। এরপর এখানে আমরা পাবো হচ্ছে বিরাম চিহ্ন। এখন বিরাম চিহ্নটা আসলে কি?
তো বিরাম চিহ্ন হচ্ছে মূলত আমাদের আহ পড়ার মধ্যে, ঠিক আছে, পড়ার মধ্যে হচ্ছে একটু আরাম বা একটু হচ্ছে কি ওটাকে আরামেই বলে, শুদ্ধ ভাষায় বলা হয় যে পড়ার মধ্যে একটু হচ্ছে বিরতি। আপনি কোনো একটা বাক্য পড়তেছেন, সেটার অর্থটাকে হচ্ছে সঠিকভাবে বোঝার জন্য এবং আপনার মানে একটা তো বিরতির প্রয়োজন হয় সবখানে। আমরা তো আর সারাদিন কাজ করতে পারি না, তাই না? আমাদের একটু হলেও কি হয়, বিরতির দরকার হয়। তো আমরা যেমন বিরতি নেই, পড়ার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আমাদেরকে বিরতি নিতে হবে। কাজের ক্ষেত্রেও বিরতি, পড়ার ক্ষেত্রেও বিরতি। এবং বিরতি নিলে কি হয়, একটা অর্থকে হচ্ছে সুন্দরভাবে ফুটে তোলে। তো এখানে বিরাম চিহ্নের দুইটা বৈশিষ্ট্য আমরা পাবো। একটি হচ্ছে যে আমাদের পাঠের সুবিধা হবে এবং আমাদের হচ্ছে পড়ার মধ্যে আমরা তাহলে হাঁপায় যাব না। সময় নিয়ে নিয়ে পড়লে দেখা যায় যে আমরা অনেক পড়তে পারবো, এটা একটা ব্যাপার। পড়ার মধ্যে, দীর্ঘ পড়ার মধ্যে বিরতি। এরপর হচ্ছে পাঠের অর্থটাকে হচ্ছে সুস্পষ্ট ভাবে বোঝায়, এটি সঠিক মানে বোঝায় এবং পাঠকের বোঝার সুবিধা হয়। আবেগ জোর বা প্রশ্ন বোঝানো যায়। আপনি, আমরা যেহেতু কথার মাধ্যমে মানুষকে বোঝাই, এর জন্য আমাদের আবেগকে আমরা কিভাবে বোঝাবো, আমাদের অনুভূতি কিভাবে বোঝাবো, আমাদের প্রশ্ন কিভাবে বোঝাবো, তাই না? এখন বিরাম চিহ্নের যদি প্রশ্নটা না থাকে, তাহলে তো আমরা আসলে আমি আপনাকে কি বলতেছি আপনি তো বুঝবেন না। আমি আপনাকে বলতেছি আপনি ভাত খেয়েছেন, সেটা তো অবশ্যই একটা কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে তো আপনি বুঝবেন না। তো বিরাম চিহ্নটা হচ্ছে এরকমই। তো অনেক সময় দেখা যায় না যে ওয়ালের মধ্যে লেখা থাকে, দেওয়ালের মধ্যে লেখা থাকে যে এখানে প্রস্রাব করিবেন না, না করিলে 10 টাকা জরিমানা, ঠিক আছে? সেখানে বিরাম চিহ্ন লেখা থাকে না। বিরাম চিহ্ন না থাকার কারণে কি হয়, অর্থ কিন্তু অন্যরকম হয়ে যায়। তো অর্থকে সঠিকভাবে বোঝার জন্য এবং হচ্ছে সুস্পষ্ট একটা ভাব প্রকাশ করার জন্য বিরাম চিহ্ন গুরুত্ব অপরিসীম। বুঝতে পারছেন? তো এই বিরাম চিহ্ন হচ্ছে যে এমন কিছু চিহ্ন যেগুলো বাক্যে থেমে যাওয়া বা ভিন্ন অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে বিরাম চিহ্ন কি হয়, এগুলো হচ্ছে একটু বিরতির জন্য এবং একটি ভিন্ন অর্থ বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। গুরুত্ব তো আমি বললামই, যে পাঠকের বোঝার সুবিধা হয়, সঠিক মানে বোঝায়, আবেগ জোর বা প্রশ্ন বোঝানো যায়। এখন বিরাম চিহ্ন হচ্ছে প্রধান যে বিরাম চিহ্নগুলো আছে, সেই প্রধান বিরাম চিহ্নগুলো কি? সেই প্রধান বিরাম চিহ্নগুলো হচ্ছে পূর্ণচ্ছেদ, মানে হচ্ছে কি দাড়ি। দাড়িকে আমরা বলতে পারি পূর্ণচ্ছেদ, যেখানে আপনাকে 1 মিনিট সময়ের জন্য বিরতি দেওয়া হয়, বা 1 মিনিট তো আমাদের নর্মালি লাগে না, জাস্ট এমনি একটু বিরতি আর কি। এরপর হচ্ছে কমা। তো পূর্ণচ্ছেদ হচ্ছে দাঁড়ের কিন্তু আরেকটা অর্থ হচ্ছে পূর্ণচ্ছেদ, বা আরেকটা বাক্য আমরা নাম বলতে পারি, সেটা হচ্ছে পূর্ণচ্ছেদ। এরপর হচ্ছে কমা। কমা বাক্যের মধ্যে বিরতির জন্য। তো কমা কিসের জন্য? কমা মূলত কোনো একটা বাক্য আছে, সেই বাক্যকে বিরতির জন্য। যেমন হচ্ছে আমি বলতেছি আম কাঁঠাল জাম, আম কাঁঠাল জাম জাম্বুরা কলা লিচু, এগুলো তো একেবারে যখন আমি বলবো তালিকা তৈরি করব, তখন কিন্তু আপনাকে অবশ্যই একটার পর একটা কমা দিতে হবে। তাহলে তখন আপনি এভাবে বলেই যাবেন বলেই যাবেন, বিরতির দরকার আছে, সব তো একসাথে হয়ে যাবে। এজন্য কি করতে হবে, আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। এরপর দ্বিবিন্দু, মানে যেটা বিসর্গের মতো চিহ্ন, এটাকে দ্বিবিন্দু বলা হয়। দ্বিবিন্দু হচ্ছে ব্যাখ্যা বা তালিকার আগে। মনে করেন আপনি একটা তালিকা সাজাবেন যে দুপুরের খাবারের তালিকা, তারপর তালিকার পর আপনাকে দ্বিবিন্দুটা এভাবে ব্যবহার করতে হবে। তাহলে বোঝাবে যে হ্যাঁ আপনি এখান থেকে আপনার তালিকাটা শুরু করতেছেন। এরপর সেমিকোলন, সম্পূর্ণ দুটো বাক্য একসাথে প্রকাশে। যখন আপনি দুইটা বাক্যকে একসাথে প্রকাশ করতে যাবেন, তখন আপনাকে সেমিকোলন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই যে সেমিকোলন। এরপর হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্ন করার জন্য, আমি যখন আপনাকে প্রশ্ন করব, সেটা তো অবশ্যই একটা চিহ্ন দিতে হবে, নাহলে তো আপনি বুঝবেন না। এখন আমি আপনাকে বলতেছি আপনার নাম কি, আপনার নাম কি বলে আমি চুপ করে আছি, সেটা তো একটা প্রশ্ন। কথা বলে বোঝানো যায়, কিন্তু লিখে তো আর বোঝানো যাবে না। লিখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, চিহ্নটা ব্যবহার করতে হবে, মাস্ট বি। এরপর বিস্ময়সূচক বিষয় বা আদেশ অনুভূতি প্রকাশে, যখন আমরা আদেশ করতেছি, তখন আমরা কি করব, এই বিস্ময়সূচক যে একটা চিহ্ন আছে, এরকম একটা দাড়ি দিয়ে নিচে একটা ফোঁটা, সেই চিহ্নটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং অনুভূতি প্রকাশে, যেমন আমি তোমাকে অনেক আমি তোমাকে মিস করতেছি, বা আমার আমার তোমাকে মনে পড়তেছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই যে বিস্ময়সূচক বাক্যটা ব্যবহার করব। এরপর আমরা যদি কাউকে ভালোবেসে থাকি, তাকে যদি বলি তাহলে আমি তোমাকে ভালোবাসি, এরপর কিন্তু আমরা তারই ব্যবহার করব না, কারণ আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতেছি। অনুভূতি প্রকাশ করার জন্য কি করতে হবে, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আপনি কাউকে আদেশ করতেছেন, তখন আপনি কি করবেন? হুম,
যখন আপনি আদেশ করবেন কাউকে তখন আপনি তখন কি করবেন? ও, চাল নাই, একটু ওয়েট করেন, দাঁড়ান। এই যে এখানে চাল। তো আমি বা আপনি কাউকে আদেশ করতেছেন যে কলমটা নিয়ে আসেন বা হচ্ছে আমাকে খাতাটা দেন, সেক্ষেত্রে আপনাকে তখন বিস্ময়সূচক বা আপনাকে কেউ কিছু বলতে চাচ্ছে, তখন আপনি বলতেছেন জি বলুন, সেক্ষেত্রে আপনাকে আদেশ সূচকের বাক্যগুলোতে বিস্ময় চিহ্নটা ব্যবহার করতে হবে। আর এরপর আপনি কোনো কিছু দেখে মনে করতেছেন, মানে কোনো একটা কিছু দেখছেন, ফুল দেখছেন, দেখে আপনার এত ভালো লাগছে, আপনি বিস্ময় হয়ে গেছেন যে ওয়াও এটা এত সুন্দর। তখন আপনাকে কি করতে হবে? অবশ্যই বিস্ময়সূচক যে চিহ্নটা আছে, এই যে এই চিহ্নটা আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন এরপর আসতেছে উদ্ধৃত চিহ্ন বা কারো বক্তব্য বা উদ্ধৃত। তো কারো বক্তব্য যখন আপনি বলবেন, তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানব জীবন মানব জীবন অনেক দুঃখের। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, ঠিক আছে? তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা যখন আমি বলবো অন্য কাউকে, তখন কিন্তু আমাকে এই যে উদ্ধৃত মানে ইনভাইটেড কমা, এই ইনভাইটেড কমা কিন্তু আমাকে ব্যবহার করতে হবে, কারণ ওটা তো আমার কথা না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। যখন কোনো বিখ্যাত ব্যক্তির কথা আমরা হচ্ছে বলবো, বা অন্য আপনি আপনার বন্ধুর কথা যদি কাউকে বলেন যে আমার বন্ধুটি বলেছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই ইনভার্টেড কমাটা হচ্ছে ব্যবহার করতে হবে। তাহলে উদ্ধৃতমূলক চিহ্নকে আমরা ইংলিশে পড়তেছি, এটা হচ্ছে কি ইনভার্টেড কমা, ঠিক আছে? যেটা ন্যারেশনে আমরা পাই, রিপোর্টেড স্পিচে, ঠিক আছে? তো এখানে আমরা বিরাম চিহ্ন মোট হচ্ছে 15টি, তার মধ্যে 12টি হচ্ছে ব্যবহৃত হয়, বাকিগুলো ব্যবহার করা ওইভাবে হয় না। এর থেকেও এখানে যেগুলো, এই 12টির থেকে যে কয়েকটা এখানে গুরুত্বপূর্ণ, সে কয়েকটা নিয়ে আমি এখানে আলোচনা দিচ্ছি, যেটা আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এর জন্য আপনাদেরকে অবশ্যই কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এরপর সাধু ও চলিত যে ভাষারীতি আছে, সাধু ও চলিত ভাষারীতি নিয়ে আমি এখন আপনাকে একটু বুঝাই যে সাধু ও চলিত ভাষারীতিটা আসলে কি। তো সাধু ভাষা কি? সাধু ভাষা মূলত হচ্ছে যে ভাষায় আমরা বই পড়ি, বইয়ের ভাষা, ঠিক আছে? এরপর হচ্ছে কোনো অফিস আদালতের ভাষা, তারপর কোনো সংবাদপত্রের ভাষা, সাহিত্যের ভাষা, ধর্মীয় ভাষা, রচনার ভাষা, এবং হচ্ছে আমরা যে লিখি, লিখার ভাষা, এগুলো মূলত কি? এগুলো মূলত হয় সাধু ভাষা, ঠিক আছে? তো এই সাধু ভাষাগুলো হচ্ছে যে আমি আবারও বলি, সাধু ভাষা হচ্ছে যেগুলা আমরা লিখি, পড়ি, বলি। বলি আমরা অনেক সময় কথ্য ভাষা বলি, কিন্তু আমরা বেশিটা কি করি? লিখি হচ্ছে সাধু ভাষা, বইয়ের ভাষা হচ্ছে সাধু ভাষা, ধর্মীয় সাহিত্য এবং যত অফিসিয়াল ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ, সবগুলোই হচ্ছে কি সাধু ভাষা। যেমন হচ্ছে সে বিদ্যালয়ে গমন করিল, আমাদের তো সাধু ভাষা থেকে চলিত ভাষা অনেক সময় ব্যবহার করা হয়, ঠিক আছে? তো সাধু ভাষার একটা উদাহরণ হচ্ছে কি সে বিদ্যালয়ে গমন করিল। একটা সময় সাধু ভাষা অনেক বেশি ব্যবহার করা হতো মধ্যযুগের পরে। আধুনিক যুগের প্রথম পার্টে সাধু ভাষার ব্যবহার অনেক ছিল, কিন্তু আস্তে আস্তে হচ্ছে সাধু ভাষার সাথে চলিত ভাষাটাও কিছুটা ব্যবহার করা হচ্ছে, যেটা লেখার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তো এখন এরপর চলিত ভাষা। চলিত ভাষা হচ্ছে সাধারণভাবে মানুষ যা বলে তাই সহজ, আধুনিক ও ব্যবহার উপযোগী, ঠিক আছে? এখন সম্পূর্ণটাই কিছুদিন পর দেখা যাবে যে মানুষ চলিত ভাষায় পড়তেছে, লিখতেছে, বলতেছে। অফিসিয়াল ভাষা হবে চলিত ভাষা কিছুদিন পরে, আগামীতে যেটা আর কি হওয়ার সম্ভাবনা আছে। তো সাধারণভাবে মানুষ যা বলে তাই হচ্ছে সহজ। চলিত ভাষা হচ্ছে আমাদের মুখের ভাষা, এবং আমরা যেগুলো মুখে বলি সে ভাষা, এবং আধুনিক ব্যবহার উপযোগী। এরপর হচ্ছে যে আমরা মাঝে মধ্যে লিখি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি চলিত ভাষা। এখন এই চলিত ভাষার একটা উদাহরণ হচ্ছে কি সে স্কুলে গেল। চলিত ভাষা, এই চলিত ভাষার মধ্যে একটা আঞ্চলিক ভাষা আছে, নিজেদের অঞ্চল ভেদে, অঞ্চল কেন্দ্রে এক একটা করে ভাষা আছে, তখন সেটাকে কি বলা হয়? আঞ্চলিক ভাষা হয়। তখন সে স্কুলে গেল। এরপর এখানে এসে সাধু এবং চলিত ভাষার যে একটা তফাৎ, সেই তফাৎটা দেওয়া হয়েছে। তো সাধু ভাষার তফাৎ হচ্ছে এদিকে দেওয়া আছে, এখানে একটু মানে ছকটা দেওয়া হয় নাই, ছকটা আমি কারেকশন করে দিব এখন। সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যের এখানে একটা ছক দেওয়া থাকবে,
যেমন হচ্ছে ক্লিয়ার রূপ হচ্ছে করিল, ঠিক আছে? এটা চলিত ভাষায় হলো, চলিত ভাষায় আমরা করিলটাকে কি বলবো? করলো। বলিল, সে বলিল, তাহলে এটা চলিত ভাষায় আমরা কি বলবো? সে বললো, কারণ সে বললোটা তো বেশি সহজ। বলিল এটা আবার একটু কঠিন হয়ে যাচ্ছে। এরপর ব্যবহার, সাহিত্যে দৈনন্দিন ভাষায় জটিলতা বেশি, কম। বলো, তো হচ্ছে ব্যবহার বলছে এখানে, এবং এটার ব্যবহারটা হচ্ছে সাধু ভাষার ব্যবহার। সাহিত্যে হচ্ছে দৈনন্দিন ভাষায় জটিলতা বেশি থাকে এবং কম থাকে, ঠিক আছে? এখানে একটু মিস্টেক আছে, বেশি থাকে এবং কম থাকে, সেটারই এখানে একটা ব্যাপার বলা হয়েছে আর কি। তো এই হলো সাধু ও চলিত ভাষা। এরপর বাক্য প্রকরণ আছে। তো কত নম্বর একটা টপিক দেখি, বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ হচ্ছে 5 নম্বর টপিক, বাক্যের ব্যবহার। এখান থেকে 4টা টপিক আমরা শেষ করে ফেললাম। তো 4টা টপিক হচ্ছে, আমি আরেকবার বলে দেই, 4টা টপিক, যে 4টা টপিক ছিল সেটি হচ্ছে কি যুক্তাক্ষর, ধ্বনি ও সন্ধি, এরপর বাংলা ভাষার সমস্যা ও সংস্কার, বিরাম চিহ্ন, এরপর সাধু ও চলিত ভাষারীতি। বাক্য প্রকরণটার দরকার নাই, বাক্য প্রকরণটা হচ্ছে আমি দেখলাম যে বাক্য প্রকরণ থেকে প্রশ্ন কম আসে, এজন্য বাক্য প্রকরণ হচ্ছে দেওয়া আছে, কিন্তু বাক্য প্রকরণ করতে হবে, প্রশ্ন কম আসে মূলত। বাক্যের প্রকারভেদ ওখানে দেওয়া আছে। এরপর প্রতিবেদন আছে, কার্যবিবরণী আছে, জীবন বৃত্তান্ত লিখন আছে, সারসংক্ষেপ আছে। তো আজকে হচ্ছে এই 4টা টপিকে থাকুক, যেহেতু আজকে আবার উপস্থিতি খুবই কম। অনেকের আজকে অনেক সমস্যা হয়েছে, এজন্য অনেকে ক্লাসে উপস্থিত হতে পারে নাই।